আসসালামু আলাইকুম। এইটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই ইউসিবি সংবাদ শিরোনাম। তিস্তা চুক্তি নিয়ে নরেন্দ্র মোদীর উপর আস্থা রাখতে চায় বাংলাদেশ। নয়াদিল্লিতে ইন্ডিয়া ফাউন্ডেশনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারতের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান। প্রধানমন্ত্রীর ভারত সফরে দুদেশের সম্পর্ক নতুন উচ্চতায়, ঐক্যমত বিশ্লেষকদের। সামরিক সহায়তার বিষয়টি স্পষ্ট করার তাগিদ। তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায়ে আন্তর্জাতিক আদালতে যাবে বিএনপি। কূটনৈতিক তৎপরতা চালানোর ঘোষণা। 15 দিনের মধ্যে সাভারের চামড়া শিল্প নগরীতে গ্যাস বিদ্যুৎ সংযোগের দাবি, না হলে আন্দোলন, ঘোষণা ট্যানারি মালিকদের। এবং ভিআইপি সহ সব ফেক আইডি বন্ধ করার আশ্বাস ফেসবুক কর্তৃপক্ষের, জানালেন টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী। থাকবে না মানহানিকর পোস্ট। শুনছিলেন ইউসিবি সংবাদ শিরোনাম। মাটির 1200 ফুটের বেশি গভীর পর্যন্ত চাপ নিতে সক্ষম আনোয়ারের A1 বোরিং পাইপ, চাপের বাপ। তিস্তা চুক্তি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর আস্থা রাখতে চায় বাংলাদেশ। সকালে নয়াদিল্লিতে ইন্ডিয়া ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মন্তব্য করেন। তিনি বলেন, তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে মমতা ব্যানার্জি আপত্তি করলেও এটা বাংলাদেশের ন্যায্য পাওনা। পরে এক অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, বাংলাদেশে ভারতের ব্যবসায়ীরা বিনিয়োগ করলে বিশেষ সুবিধা দেওয়া হবে। নয়াদিল্লি থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মানস ঘোষ। ক্যামেরায় ছিলেন শাহিন হাওলাদার। 4 দিনের সফরের শেষ দিনে সকালে ইন্ডিয়া ফাউন্ডেশনের সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে কথা বলেন। ভারতের বুদ্ধিজীবী মহলের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ভারতের সম্পর্ক সম্মানের, বন্ধুত্বের। আমরা নিজে একে অপরকে সবসময় সম্মান করি আর বন্ধুত্বকে সব থেকে বেশি গুরুত্ব দিই, এবং এই বন্ধুত্বটাই হচ্ছে সব থেকে বড় জিনিস, যার মাধ্যমে যে কোনো সমস্যা সমাধান করা যায় বলে আমি বিশ্বাস করি। We strongly believe our common water resources must act as a uniting force, a comprehensive basin-wide solution with an inbuilt solution to water sharing of all common rivers holds the key to our common future. On this issue, Prime Minister Modi once again reiterated his government's strong resolve to conclude the water sharing treaty at the soonest. তিনি বলেন, তিস্তা চুক্তি নিয়ে মমতা ব্যানার্জি যাই বলুন না কেন, তার আস্থা রয়েছে নরেন্দ্র মোদীর ঘোষণায়। And Excellency Sheikh Hasina, your government that can and will find an early solution to Tista water sharing. পরে হোটেল তাজ প্যালেসে বিজনেস ফোরামের বক্তৃতায় ভারতীয় বিজনেস কমিউনিটিকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই সফরে সঙ্গী হয়েছেন বাংলাদেশের প্রায় 250 মতো ব্যবসায়ী। এই বিশাল ব্যবসায়ীদের সামনে বাংলায় তার ভারত সফর নিয়ে দেশে কারো কারো বিরূপ মন্তব্যের জবাব দেন প্রধানমন্ত্রী। ইন্ডিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের বৈঠক দিয়ে শেষ হলো নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 4 দিনের ব্যস্ত কর্মসূচি। এই সফরে প্রত্যাশা অনুযায়ী কতটা প্রাপ্তি হলো এ নিয়ে হয়তো চলচালা বিশ্লেষণ চলবে। তিস্তা চুক্তি না হওয়া পর্যন্ত এ নিয়ে তর্ক বিতর্ক থাকবে। তবে সংশ্লিষ্টরা বলছেন, সফরে সহযোগিতার যে নতুন নতুন ক্ষেত্র তৈরি হয়েছে সেগুলোই দুদেশের সম্পর্ককে সামনে এগিয়ে নিয়ে যাবে। মানস ঘোষ, এটিএন বাংলা, হোটেল তাজ প্যালেস, নয়াদিল্লি, ভারত। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দুদেশের সম্পর্ক ও সহায়তার নতুন মাত্রা যোগ হয়েছে এমন পর্যবেক্ষণ বিশ্লেষকদের। তবে তারা বলছেন, তিস্তা বা সামরিক খাতের সহায়তা নিয়ে জনমনে যেসব প্রশ্ন ও দুশ্চিন্তা তৈরি হয়েছে তা দূর করতে হবে সরকারকে। এছাড়া $500 কোটি নতুন ঋণ কাজে লাগাতে দক্ষতা বাড়ানোরও পরামর্শ তাদের, জানাচ্ছেন মোর্শেদ আলম। বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে আলোচনা চলছে দুই দেশেই। সব মিলিয়ে 16 সমঝোতা আর 6 চুক্তি সই করেছে ঢাকা দিল্লি। এর মধ্যে সমরাস্ত্র কিনতে $50 কোটি ঋণ সহ সামরিক খাতে সবচেয়ে বেশি 4টি সমঝোতা সই হয়েছে, আর পরমাণুর ব্যবহার, নিরাপত্তা ও বিদ্যুৎ কেন্দ্রের সহায়তায় সই হয়েছে 3টি চুক্তি। বাকিগুলো সড়ক, রেল ও নৌ চলাচল, বিচার বিভাগের দ্বিপাক্ষিক সহায়তা, সীমান্ত হাট আর তথ্য প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা নিয়ে।
ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের যে এজেন্ডাগুলো বিবর্তিত হচ্ছে, বিনিয়োগ সেবা খাতের পরে রামপাল আছে তা না, পারমাণবিক জ্বালানির ক্ষেত্রেও ভারতের সাথে বাংলাদেশ যুক্ত হচ্ছে। তিস্তা পানি চুক্তি সেটা হবে না, এবং সেটা যদি বাদ দিই আমরা, তাহলে এর ফলে দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ হয়েছে, আস্থা বৃদ্ধি পেয়েছে এবং সহযোগিতার দিগন্ত আরও বিস্তৃত হয়েছে। তাদের মতে ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমলেও এখনও দেশটিতে মাত্র ৬৯ কোটি ডলারের পণ্য রপ্তানির বিপরীতে বাংলাদেশ আমদানি করে ৮ গুণ বেশি, প্রায় ৫৫০ কোটি ডলারের পণ্য। এজন্য অশুল্ক বাধা, পাটে অ্যান্টি ডাম্পিং শুল্ক আর মান যাচাইয়ের বাধাকে বেশি দায়ী করা হলেও এ নিয়ে এবারের সফরে তেমন কোনো অগ্রগতি নেই। অন্যদিকে আগের ২ দফা ভারতের ঋণ পুরোপুরি কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। নতুন করে পাওয়া ঋণ ব্যবহারের প্রস্তুতি শুরু করতে হবে আগেভাগেই, বলছেন বিশ্লেষকরা। লাইন অফ ক্রেডিটের কথা যখন বলা হয় তখন একটা জিনিস বুঝতে হবে, যেটা তার একটা পট করে একটা অংশ আমাদেরকে দিয়ে দিল তা তো নয়, আমাদের ব্যবহার করতে পারার উপরে নির্ভর করে। অর্থ পাওয়া যাচ্ছে সহজ শর্তে, তা আমরা সেটা ব্যবহার করব না কেন, কিন্তু আমাদের হোমওয়ার্ক করার প্রয়োজন আছে যাতে আমরা সঠিকভাবে এগুলো ব্যবহার করতে। বাংলাদেশের স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউটের যেই সার্টিফিকেশন সেটাকে ওনারা গ্রহণ করবেন, সেটার ব্যাপারে আমি কোনো সুস্পষ্ট কথা এখনো আমি দেখিনি। প্রতিরক্ষার ক্ষেত্রে ভারতের সাথে একটি উঁচু মাত্রায় বোঝাপড়ার ক্ষেত্রে জনমনে এখনো যথেষ্ট প্রশ্ন রয়ে গেছে। এক পক্ষকে জনগণকে আরও বেশি তথ্য উপাত্ত দিয়ে তাদেরকে দুশ্চিন্তা মুক্ত করতে হবে, আবার অপর পক্ষকে মনে রাখতে হবে যে বাংলাদেশ একটি স্বাধীন দেশ, সেটা শুধুমাত্র ভারতবর্ষ নয়, সে আরও অনেক দেশের সাথে বিভিন্ন ধরনের সম্পর্কের ভিতরে আছে। এবারের সফরে দ্বিপাক্ষিক সহায়তা বাড়াতে অন্তত ১৪টি সমঝোতা স্মারকও সই করেছেন দুই দেশের ব্যবসায়ীরা। মোর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা। তিস্তার পানির ন্যায্য অধিকার আদায়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার পাশাপাশি কূটনৈতিক তৎপরতা চালাবে বিএনপি। কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র রুহুল কবির রিজভী একথা জানান। তিস্তার পানি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিকল্প প্রস্তাব শুভঙ্করের ফাঁকি বলেও দাবি করেন তিনি। মইনুল হাসানের রিপোর্ট। তিস্তার পানি বণ্টন নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও ভারতের কেন্দ্রীয় সরকারের অবস্থানের তীব্র সমালোচনা করা হয় বিএনপির সংবাদ সম্মেলনে। পানির অভাবে উত্তরাঞ্চলের ৮ জেলা মরুভূমিতে পরিণত হতে যাচ্ছে দাবি করে বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী বলেন, সরকারের নতজানু নীতির কারণে আবারও বাংলাদেশের মানুষের তিস্তার পানি পাওয়া অনিশ্চিতই থেকে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী, উনি উনার কথা দিয়েছেন, এটা কখনোই যুক্তিসঙ্গত নয়। আমি আগেই বলেছি যে এটা একটা শুভঙ্করের ফাঁকি। এটা তিস্তার যে মোট যে প্রবাহ, সেই প্রবাহের যে আমাদের ন্যায্য হিস্সা, সেটাই আমাদেরকে দিতে হবে। আমরা সংগ্রাম করব, আন্তর্জাতিক দরবারে এটা তুলে নিয়ে যাব এবং আমরা আমাদের কূটনৈতিক যে সংগ্রাম সেটাও চলবে। কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রীর ভারত সফরে করা সকল সমঝোতা ও চুক্তি দেশবাসীর সামনে প্রকাশের দাবি জানান। সংবিধানে পরিষ্কার বলা আছে, অন্য দেশের সাথে চুক্তি করতে হলে জাতীয় সংসদে তা উপস্থাপন করতে হয়। অথচ ভারতের সাথে বর্তমান আওয়ামী সরকার এ পর্যন্ত যত চুক্তি করেছে, যত অসংখ্য চুক্তি করেছে, কোনো চুক্তি জাতীয় সংসদে উপস্থাপিত হয়নি। এটা সুস্পষ্টভাবে সংবিধান লঙ্ঘন। ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তির বিরোধিতা করে তিনি বলেন, এর মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দেয়া হয়েছে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। আদালতের নির্দেশনা অনুযায়ী সাভারের চামড়া শিল্প নগরীতে গ্যাস বিদ্যুৎ সংযোগ দেওয়া না হলে বিসিক কার্যালয় ঘেরাও করার ঘোষণা দিয়েছে ট্যানার্স অ্যাসোসিয়েশন। সোমবার দুপুরে রাজধানীর হাজারীবাগে চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত সমাবেশে চামড়া ব্যবসায়ীরা এই ঘোষণা দেন। সমাবেশে ব্যবসায়ীরা দাবি করেন, কারখানা বন্ধ থাকার সময় শ্রমিক কর্মচারীর বেতন পরিশোধে সরকারের পক্ষ থেকে এককালীন অর্থ বরাদ্দ দিতে হবে। এছাড়া তারা আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সাভারে সংযোগ সেবা না পেলে পুনরায় হাজারীবাগের কারখানায় উৎপাদনের সুযোগ করে দিতে হবে।
ভিআইপি সহ সব ফেক আইডি বন্ধ করতে ফেসবুক কর্তৃপক্ষ রাজি হয়েছে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। সচিবালয়ে এ নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। তারানা হালিম বলেন, সংসদ সদস্য সহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মূল আইডি ফেসবুক কর্তৃপক্ষকে পাঠানো হবে। সেই আইডি রেখে বাকিগুলো ফেলে দেওয়া হবে। এ সময় তিনি আরও জানান, নারীর প্রতি মানহানিকর পোস্ট অপসারণ করা হবে। এছাড়া জঙ্গিবাদ বিষয়ে কোনো পোস্ট বা আইডি ফেসবুক কর্তৃপক্ষকে অবহিত করা হলে সেগুলো বাতিলের উদ্যোগ নেবে ফেসবুক কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ কতটিতে সাড়া দিল এই বিষয়টি নিয়েও আমরা আপনার ভিভিআইপিদের অনেক ফেসবুক পেজ আছে যেগুলো ফেক, এগুলো তারা একেবারে ইউআরএলটা পাঠানোর সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেবেন। আমরা এটা প্রস্তুত করেছি এবং এটি আমরা শীঘ্রই পাঠাবো। এই সমস্ত ফেক ইউআরএলগুলো তারা বন্ধ করে দেবেন। তারা বলেছেন তারা ইমিডিয়েটলি করবেন এই বিষয়গুলো। এগুলো অনেক সময় এমন ভাইরাল হয়ে যায় যে ওই ব্যক্তির মর্যাদাটা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয় এবং তারা বলেছেন যে এই জাতীয় বিষয়ে তারা অবশ্যই ইতিবাচক সাড়া দেবেন। ডেভেলপমেন্ট সিরাজগঞ্জে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় মা, মেয়ে ও 2 ভাই সহ 5 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 3 জন। এর মধ্যে সকালে কালিয়া হরিপুরে বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে 2 ভাই সহ 3 জন নিহত হন। আহত হন আরও 2 জন। সিরাজগঞ্জ কড্ডা আঞ্চলিক সড়কের বারাকান্দি বনবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে 1 জন প্রাণ হারান। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আরও 2 জনের মৃত্যু হয়। নিহতদের বাড়ি চৌবাড়ি পশ্চিমপাড়া গ্রামে। এদিকে উল্লাপাড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন বাবা শঙ্কর পাল। তিনি শাহজাদপুর সাতপাড়িয়া ডিগ্রি কলেজের পরিসংখ্যান বিভাগের প্রভাষক। পরিবারটি মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি নাটোরের সিংড়ায় যাচ্ছিল। হাটিকুমরুর নগরবাড়ি মহাসড়কের নেওয়ারগাছা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে 6 বছরের মেয়ে সুস্মিতা পাল ও মা রিনা পাল নিহত হন। গুরুতর আহত প্রভাষক শঙ্কর পাল সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরে বেসরকারি উদ্যোগে শতাধিক জাহাজ নির্মাণ শিল্প রয়েছে। সেখানে নির্মাণ করা হচ্ছে বার্জ, অয়েল ট্যাঙ্কার ও পণ্যবাহী জাহাজ সহ বিভিন্ন নৌযান। উদ্যোক্তারা বলছেন, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্পকে অনেক দূর নিয়ে যাওয়া সম্ভব। নারায়ণগঞ্জ থেকে আব্দুস সালামের রিপোর্ট। নারায়ণগঞ্জের বন্দর, ফতুল্লা ও রূপগঞ্জে বেসরকারি উদ্যোগে শতাধিক জাহাজ নির্মাণ শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এইসব প্রতিষ্ঠানে প্রায় 200 কোটি টাকার পুঁজি বিনিয়োগ করা হয়েছে, কিন্তু প্রতিষ্ঠানগুলোর জন্য নেই কোনো স্থায়ী জায়গা। এই কারণে সম্ভাবনাময় এই শিল্পের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। যে কোনো একটা নদীর পাশে আমাদেরকে যদি একটা অ্যাকোয়ার করে আমাদেরকে প্রত্যেকের যে ডকইয়ার্ড মালিক করে যে এই একটা জায়গা দিত, তাহলে সরকার মনে করেন আমাদেরকে ঋণ দিত, আমরা আরো ব্যাপকভাবে করতে পারতাম। জাহাজ ক্রেতারা জানান, বেসরকারি ডকইয়ার্ডে জাহাজ নির্মাণ করতে সরকারি প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 25% খরচ কম পড়ে। গার্মেন্টস এবং চামড়া শিল্পের মতো জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানের জন্য পৃথক স্থান নির্ধারণ করতে সরকারের কাছে দাবি জানিয়েছে মালিক পক্ষ। আমাদের যে জায়গাগুলি এগুলি তো আর লিজ করা আমাদের, এখন সরকারের থেকে আমরা এই চাচ্ছি যে এগুলি এককালীন কিনে নিতে। আমরা যদি সরকার এখানে কিছুটা টেক কেয়ার করে এবং কারা করছে, কিভাবে করছে, তাহলে হয়তোবা আমাদের জাহাজ শিল্পটা একটা অবস্থান তৈরি করতে পারে বাংলাদেশে, যে অবস্থান থেকে আমরা এই শিল্পের মাধ্যমে এক্সপোর্টের মাধ্যমে, জাহাজ এক্সপোর্টের মাধ্যমে আমরা বিভিন্ন বৈদেশিক মুদ্রা আর্ন করতে পারি। এইসব প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে প্রায় 2 লাখ মানুষের। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে জাহাজ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হবে বলে মনে করেন মালিকরা। শীতলক্ষ্যা নদীর তীরে জাহাজ তৈরির এরকম শতাধিক শিল্প প্রতিষ্ঠানে নির্মিত হচ্ছে অত্যাধুনিক, মানসম্মত এবং উন্নত মানের নৌযান। পরিকল্পনা মাফিক এইসব শিল্প প্রতিষ্ঠান সরকারি পৃষ্ঠপোষকতায় আনা সম্ভব হলে এ খাত থেকে দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছে। আব্দুস সালাম, এটিএন বাংলা, নারায়ণগঞ্জ। এবার জানাবো শেয়ার বাজারের খবর। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের করমুক্ত লভ্যাংশ সীমা 25,000 টাকা থেকে বাড়িয়ে 50,000 টাকা করার প্রস্তাব করেছে দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট
অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ ICMAB। জাতীয় রাজস্ব বোর্ড সম্মেলন কক্ষের সহায়ক পেশাজীবী সংগঠনের সাথে প্রাক বাজেট আলোচনায় ICMABর প্রেসিডেন্ট জামাল আহমেদ চৌধুরী এই প্রস্তাব করেন। তিনি বলেন, করমুক্ত লভ্যাংশ সীমা 1 লাখ টাকা ছিল, সেখান থেকে কমিয়ে 25,000 টাকা করা হয়। এছাড়া বিদেশি কোম্পানির ক্ষেত্রে নগদ লভ্যাংশ 200% বেশি হলে 50% হারে কর আরোপের প্রস্তাব করা হয়। আর্নিং স্পিনিং মিলস লিমিটেডের বার্ষিক সাধারণ সভা আগামীকাল অনুষ্ঠিত হবে। এর আগে 2 দফায় কোম্পানির AGM এর তারিখ পরিবর্তন করা হয়। শালবন মাল্টিপারপাস হল কুমিল্লার BGBতে সকাল 10:30টায় AGM শুরু হবে। 30 জুন 2016 সমাপ্ত অর্থ বছরে 20% স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি। আর 2012, 13 এবং 14 এই 3 বছরের জন্য কোনো প্রকার ডিভিডেন্ড দেয়নি কোম্পানিটি। ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের পাশাপাশি 4 বছরের অর্থাৎ নবম, দশম, 11তম ও 12তম বার্ষিক সাধারণ সভা কাল সকাল 10:30 থেকে শুরু করে 15 মিনিট ব্যবধানে 4টি AGM শুরু হবে। পুঁজিবাজারের স্থিতিশীলতা ধরে রাখতে এবং ক্রমাগত উন্নতির জন্য চলতি বছর সহ আগামী 3 বছর শতভাগ কর অব্যাহতি চেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে ডিএসসির পক্ষ থেকে এই প্রস্তাব দেওয়া হয়। আসন্ন 2017-18 অর্থ বছরের প্রাক বাজেট উপলক্ষে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে NBR এর আলোচনা হয়। এতে NBR চেয়ারম্যান নজিবুর রহমান সভাপতিত্ব করেন। পুঁজিবাজারে মিউচুয়ালাইজেশনের পর 2015 সালে প্রথম বছর শতভাগ কর অব্যাহতি দেওয়া হয়েছিল। 2016 সালে দ্বিতীয় বছরের জন্য এই অব্যাহতি 80% ছিল। চলতি বছরের জন্য এটা 7% অব্যাহত রয়েছে। এছাড়াও শেয়ার লেনদেনে ব্রোকারেজ হাউজের কর হার কমানো, সব ধরনের সিকিউরিটিজের স্ট্যাম্প ডিউটি অব্যাহত দেওয়ারও প্রস্তাব করা হয়। এবারে রূপালী ব্যাংক সংবাদ বিরতি, আর বিরতির পর থাকছে সিলেটে অকাল বন্যা, তলিয়ে গেছে 125টি হাওরের 39,000 হেক্টর জমির ফসল। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। অকাল বন্যায় ডুবে গেছে সিলেটের ছোট বড় 125টি হাওরের অন্তত 39,000 হেক্টর জমির ফসল। অতিবৃষ্টির কারণে এই পরিস্থিতি দেখা দিয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত কৃষকরা। ফলে ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তায় জেলার 13 উপজেলার কয়েক হাজার চাষি। সিলেট প্রতিনিধি শাহ মুজিবুর রহমান জকুনের রিপোর্ট, জানাচ্ছেন বিপ্লব রায়। কদিন আগেও সবুজ বোরো ধানের সমারোহ ছিল সিলেটের হাওর অঞ্চল জুড়ে। তবে অকাল বন্যায় সেখানে এখন জল থই থই অবস্থা। পানিতে তলিয়ে যাওয়ায় গোড়া পচে নষ্ট হয়ে গেছে প্রায় 39,000 হেক্টর জমির বোরো ধান সহ নানা জাতের ফসল। ক্ষতিগ্রস্ত কৃষকরা বলছেন, এই জমির ফসলের উপর নির্ভর করেই জীবন চলে তাদের। কিন্তু বানের জলে ভেসে গেছে তাদের সব স্বপ্ন। এখন এক জোড়াও জমিনের দান ফান আমি পাইছি না, সব নিয়ে আমরা ধ্বংস করে ফেলেছি। আমরা কোনো কিছু আর অস্তিত্ব রয়েছে। বড়ুয়া দান পাইয়া মানুষের ঋণ মারতাম, এখন এও যেন আশা নাই যে ঋণ এখন কিলা দিতাম, মানুষের ইয়া চাপ মারি ধরছে। ফসল হারানো কৃষকদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই ক্ষতি পুষে ওঠার জন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা তৈরি করতেছে। জিআর চালের ব্যবস্থা করেছি, নগদ টাকার ব্যবস্থা করেছি, সরকারি সহায়তা আর কি, দুর্যোগ মন্ত্রণালয়ের মাধ্যমে। তো সেগুলোর বিষয়ে আমরা কিন্তু ব্যবস্থা তাৎক্ষণিকভাবে নিচ্ছি। শুধু ত্রাণ নয়, স্বল্প সুদের ঋণ চাই, এমন দাবি ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় থাকা চাষিদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চোরাচালান সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে মৌলভীবাজারের সীমান্ত এলাকার মানুষ। বিজিবির অভিযানে জব্দ হচ্ছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ অবৈধ সব পণ্য। তারপরও থামছে না চোরাচালান। স্থানীয়রা বলছেন, কাজের সুযোগ না থাকায় বেকার যুবকদের কেউ কেউ চোরাচালানের সাথে জড়িয়ে পড়ছে। মৌলভীবাজারের থেকে সৈয়দ মোহসিন পারভেজের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। ভারতের সাথে মৌলভীবাজারের সীমান্তের প্রায় পুরোটি দুর্গম পাহাড়ি অঞ্চল। সীমান্ত এলাকায় অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় সেখানে কর্মক্ষেত্রের সুযোগ খুবই সীমিত। তাই জীবন জীবিকার তাগিদে চোরাচালান সহ নানা অপরাধ প্রবণতায় জড়িয়ে পড়ছে অনেকেই। সীমান্ত দিয়ে এপার থেকে পাচার হচ্ছে 5 টাকার কয়েন ও 2 টাকার নোট, আর ওপার থেকে আসে মদ, গাঁজা, হেরোইন সহ নানা ধরনের মাদকদ্রব্য। ভারত থেকে মদ, গাঁজা, ফেন্সিডিল, হেরোইন, ইয়াবা সহ এই সমস্ত আমাদের যুব সমাজ বিনাশী দ্রব্য আসছে। একটু তদন্ত করলে বের হয়ে আসবে শরীফপুর সীমান্তবর্তী কিছু লোক সেখানে রাতারাতি বাড়ি গাড়ি অর্থকরী মালিক হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন সবাই জানেন এগুলা কারা করে,
তো আমার মনে হয় এখনই সময় এটা কঠোর হস্তে দমন করা। 2015 সালে বিজিবির হাতে ধরা পড়েছে প্রায় 17 কোটি টাকার অবৈধ মালামাল, আর 2016 সালে 25 কোটি টাকারও বেশি মালামাল জব্দ করা হয়েছে। চোরাচালান ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন। যখনই আমরা সংবাদ পাই যে এই জায়গা দিয়ে মাদক পাচার হচ্ছে, তখনই আমরা স্পেশাল আমাদের টিম থাকে, সেই টিম গিয়ে এই মাদকদ্রব্য বা চোরাচালানিকে এবং মাদকদ্রব্যকে আটক করে। চোরা কারবারিদের বিরুদ্ধে 2015-তে মামলা হয়েছে 1320টি, আর 2016 সালে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1558টি, কিন্তু তাতেও কমছে না অপরাধ প্রবণতা। মাদকের যারা গডফাদার আমরা তাদেরকে ট্রেস করার চেষ্টা করছি এবং আমরা ইতিমধ্যে এর যথেষ্ট সফলতা পেয়েছি। সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে তৎপর রয়েছে বিজিবি, কিন্তু বিকল্প কর্মসংস্থান না থাকায় সীমান্তবর্তী এলাকার যুব সমাজ বারবার একই অপকর্মে জড়িয়ে পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। শেষ করবার আগে ইউসিবি সংবাদ শিরোনামগুলো আরও একবার। তিস্তা চুক্তি নিয়ে নরেন্দ্র মোদীর উপর আস্থা রাখতে চায় বাংলাদেশ। নয়াদিল্লিতে ইন্ডিয়া ফাউন্ডেশনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। ভারতের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান। প্রধানমন্ত্রীর ভারত সফরে দুদেশের সম্পর্ক নতুন উচ্চতায়। অভিমত বিশ্লেষকদের। সামরিক সহায়তার বিষয়টি স্পষ্ট করার তাগিদ। তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায়ে আন্তর্জাতিক আদালতে যাবে বিএনপি। কূটনৈতিক তৎপরতা চালানোর ঘোষণা। পনেরো দিনের মধ্যে সাভারের চামড়া শিল্প নগরীতে গ্যাস বিদ্যুৎ সংযোগের দাবি, না হলে আন্দোলন। ঘোষণা ট্যানারি মালিকদের। এবং ভিআইপি সহ সব ফেক আইডি বন্ধ করার আশ্বাস ফেসবুক কর্তৃপক্ষের। জানালেন টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী। থাকবে না মানহানিকর পোস্ট। পরবর্তী সংবাদ দেখবার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ধন্যবাদ।